ভালোবাসায় এবার কঠিন অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে কুসুম এবং আয়ুষকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটা দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির এই সপাটে আয়ুষের গায়ে হাত তোলা মাত্র যখন কিনা আয়ুষ মেঝেতে পড়ে যায়, ঠিক সেই সময় শঙ্করও বলতে থাকে যে জামাই বাবা তুমি একদম তুমি ভয় পেও না, আমি আছি তো তোমার পাশে। আগে করতাম, আপনি আমাকে ক্ষমা করবেন যে আজ অব্দি শঙ্কর কোনোদিনও আপনার মুখের উপরে কোনো রকম কোনো প্রশ্ন করার সাহস দেখেনি, কিন্তু আজ করছি। আপনি আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত দিলেন কী করে বলুন তো? কী বা এমন অপরাধ করেছে, কী এমন অন্যায় করেছে? তার চরিত্র সম্পর্কে যদি আপনার কোনো রকম কোনো আপনার কাছে তথ্য থেকে থাকে, তাহলে আপনি আমাকে সেটা মুখে বলুন, কিন্তু তার জন্য তার গায়ে হাত তোলার কি প্রয়োজন ছিল? কিন্তু সেটাই বুঝতে পারছি না কর্তামা। ঠিক সেই সময় রাজশেখর যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী তুমি এটা কী করলে বলো তো, কেন শুধু শুধু ওর গায়ে হাত তুললে বলো তো? ইন্দ্রাণী তুমি কিন্তু এটা কোনোভাবেই ঠিক করোনি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা রাজ, কখনো যদি তুমি দেখো যে তোমার সন্তান তোমার চোখের সামনে একটা অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, তাকে শাসন করার জন্য তুমি যদি তোমার সন্তানের গায়ে হাত তোলো, তাহলে কি এটা খুব বেশি অন্যায় হবে? ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে না, নিজের সন্তান যদি হয়ে থাকে এবং নিজের সন্তান যদি নিজের চোখের সামনে দাঁড়িয়ে কোনো রকম কোনো ভুল পথে হাঁটে বা অন্যায় করে, অপরাধ করে, তার জন্য তো অবশ্যই বাবা মা হিসেবে শাসন করাটাই প্রয়োজন। কিন্তু তাই বলে তুমি ওই সব কথার সঙ্গে ওকে শাসন করাটা কেন মেলাচ্ছেন, তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই সময় যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তাহলে তোমাদের সকলকে একটা চমক দেখাই, যাকে কিনা তোমরা কুসুমের বর হিসেবে দেখছো তার আসল পরিচয় সম্পর্কে জানতে চাইবে না? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সমস্ত ছদ্মবেশ সরিয়ে দিয়ে আয়ুষের মুখোশটা সমস্ত লোকেদের সামনে টেনে ছিঁড়ে ফেলে দেয়, ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি থেকে শুরু করে মীনাক্ষী সমস্ত লোকেরা চমকে ওঠে এবং বলতে থাকে যে দিদি, তার মানে আমি ঠিকই বলেছিলাম যে তলে তলে এত কিছু এই কাজের মেয়ে কুসুমের পেটে চলছে, অথচ কুসুম কোনো মতে জানতে দেয়নি। তোমার চোখে ফাঁকি দিয়ে দেখলে তো ঠিকই তোমার কাছ থেকে আয়ুষকে কেড়ে নিল। এবার নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে কেন এই মেয়েটাকে আমি দু চোখে সহ্য করতে পারি না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে কী শঙ্কর, এখন তুমি চুপ করে গেলে কেন বলো? এতক্ষণ তো তুমি খুব বড় বড় কথা বলছিলে যে তোমার মেয়ের জামাই নাকি খুব ভালো একজন রাজমিস্ত্রি, তাহলে তার আসল পরিচয় সম্পর্কে তো আমার যতটুকু মনে হচ্ছে তুমিও খুব ভালো করে অবগত আছো। এবার তুমি বলো তো তোমার বিবেকে কী বলে? তোমার বিবেকে কি একবারও পাচ্ছে না যে একটা কাজের মেয়ের সঙ্গে কী করে বা মালিক পক্ষের ছেলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিইওর সঙ্গে বিয়ে হয় বলো তো? এটা কি তোমার কাছে নেক্সট টু ইম্পসিবল বলে মনে হচ্ছে না? ঠিক সেই সময় শঙ্কর যখন কিনা বলতে থাকে যে আয়ুষ বাবা, তুমি এত বড় ধোঁকাবাজ, তুমি এরকম করে আমাদেরকে ঠকালে, তুমি এই সমস্ত কিছু কেন করলে আয়ুষ বাবা বলো তো? কী আমার ক্ষতি করেছিল আমার মেয়ে তোমার, যে তার জন্য কিনা তুমি ওর উপরে এত বড় একটা প্রতিশোধ দিলে এরকম ছদ্মবেশ ধারণ করে? এবং কুসুম, তুই কি জানতিস না যে আয়ুষ বাবা ছদ্মবেশ ধারণ করেছে রাজমিস্ত্রি? এবং আয়ুষ বাবা তোমার এ বাড়িতে এসেছো, তোমরা তো নিজেদের আসল রূপে এখানে থাকতে পারতে, কিন্তু তাই বলে তোমাদের ছদ্মবেশ ধারণ করে কী প্রয়োজন ছিল? কিছুই তো বুঝতে পারছি না। কুসুম, তুই চুপ করে থাকবি না বল? ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে আরে তোমার মেয়ে কী বলবে বলো? তোমার পেটে পেটে তো বদমাইশি দিয়ে ভরা, ও রীতিমতো এই সমস্ত চক্কর চালিয়েছিল শুধুমাত্র আয়ুষকে নিজের করে পাওয়ার জন্য, এবং তার জন্য তো সেই চন্দননগর থেকে এতটা দূরেও নিজে এখানে চলে এসেছে। এবং এই সমস্ত কিছু দিদি আমি বলে দিচ্ছি যে তোমার ছেলে এবং এই কুসুমের প্ল্যানিং ছিল যাতে করে কিনা তোমার চোখকে ওরা ফাঁকি দিতে পারে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।